ঈদ মোবারক। কেমন আছেন সবাই? আচ্ছা, আজকের এই দিনটাই এই প্রশ্নটা করাটা জানি কেমন একটু হয়ে গেল, কিন্তু তারপরেও তো কারণ সেই সকাল থেকে শুরু হয়েছে ব্যস্ততার মধ্যেও কিন্তু আমরা বন্ধুদের নিয়ে হাজির হব কথা দিয়েছিলাম তোমার জন্য আয়োজনে। মেঘলা চলে এসেছে ঈদের দিন, নিশ্চয়ই ব্যস্ততার মধ্যে সময় দিচ্ছেন, একটু রেস্ট নিচ্ছেন। চলুন রেস্টের মধ্যেই বন্ধুদের সাথে পরিচয় হয়নি, আর আজকে ঈদের দিনে কি কি হলো সেটা জেনে নিই। তার আগে বলি বন্ধু, আপনি এই অনুষ্ঠানটি দেখছেন রেডিও মোহনন্দার ফেসবুক পেজে, আপনিও কিন্তু কমেন্টের মাধ্যমে যুক্ত হতে পারেন আমাদের অনুষ্ঠানে, বন্ধুদের সাথে আপনার কথাগুলো শেয়ার করে নিতে পারেন। তো চলুন পরিচিত হয়ে নিই আমাদের সাথে আজকে কারা রয়েছেন। সবাইকে আগে ঈদ মোবারক। ঈদ মোবারক। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি, আল্লাহর রহমতে, আপনাদের দোয়ায়। আপনি কেমন আছেন? আমিও ভালো আছি বলে কিন্তু ঈদের দিন চলে এসেছি। আপনি কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ, ঈদের দিন পরিবার নিয়ে অনেক অনেক ভালো আছি। আমরা তো ভালো থাকার কথা শুনলাম, একটু নাম পরিচয়গুলো শুনি। আমার নাম মোহাম্মদ সাদিকুল ইসলাম সজীব, বালেডাঙ্গাতে আমার বাড়ি। কি করা হয়? আমার পড়ালেখা করা হয় নবম সরকারি কলেজে, অনার্স থার্ড ইয়ার। আপনি? আমার নাম মোহাম্মদ মশিউর রহমান, বাসা হচ্ছে 11 নম্বর উজিরপুর ইউনিয়ন, মাস্টার্স করতেছি নওয়াবগঞ্জ সরকারি কলেজ থেকে বাংলায়। আজকে অনুষ্ঠান হচ্ছে বন্ধুদেরকে নিয়ে, তো আপনারা দুইজনে কি বন্ধু নাকি পরিচিত, নাকি আজকে দেখা হলো? আমরা দুইজনেই পরিচিত। কিভাবে সেটা? সেটা হচ্ছে যে টিটিসিতে আমি ওখানে একটা মানে করছি, তো ওখান থেকে একটা বড় ভাইয়ের সাথে ওনার সাথে আমার পরিচয়, তো ওখান থেকে নিয়ে আমাদের মানে এখন ওনাকে আমি ভাইয়া বলি আর কি, আমাদের অনেক দিন থেকে পরিচয়। আপনি? একইভাবে পরিচয়, কিন্তু পরিচয়টা শুধু কি চায়ের কাপে নাকি এখন রোজ কথা হয়, দেখা হয়, আড্ডা হয়, কথা হয়, মেসেঞ্জারে কথা হয়। আচ্ছা, তো এরকম কতজন বন্ধু আছেন যে আজকে মাত্র দুইজন এসেছেন? অনেক আছে, আমাদের অনেক ফ্রেন্ড আছে, তবে সবার সাথে আমাদের গ্রুপে কথা হয়, বা মানে যখন গ্রুপে কথা হয় তখন বলি যে আসেন, বাইরে আসেন, দেখা করি, এক কাপ চা খাই, তো যা হয়। আচ্ছা, তো এই যে বন্ধু এবং বন্ধুদের সাথে সময় কাটানো, কিন্তু ঈদের দিনটা হয় কি পরিবার নিয়ে, তো পরিবারের সাথে যে ঈদের দিনের অপেক্ষা, সারা বছরে দুইটা ঈদের অপেক্ষা, এই অপেক্ষার দিনগুলো কিভাবে কাটান? পরিবারের সাথে ঈদের দিনটা কেমন কাটিয়েছেন? আজকের দিনটা বা প্রস্তুতিটা কি নিয়েছিলেন গতকালকে যে আজকের দিনটা খুব ভালো কাটবে? প্রস্তুতি তো অবশ্যই ভালো থাকে, যে একটা প্ল্যান থাকে যে নামাজ পড়েছে, কুরবানি করার পর আত্মীয় স্বজনের বাড়ি যাব বা পরিবারের সদস্যদের নিয়ে ঘুরবো, পূর্ব প্রস্তুতি থাকেই। সেটা কি আজকে বাস্তবায়ন হয়েছে? জি আলহামদুলিল্লাহ, বাস্তবায়ন কিছুটা হয়েছে, সম্পূর্ণ হয়নি, হয়তো বা পুরোটা এখান থেকে যাওয়ার পর কমপ্লিট করব। আচ্ছা, তো রেডিওতে আসার পরিকল্পনা ছিল কি এবার পরিকল্পনা ছিল, কিন্তু এবারে যে সুযোগটা হয়ে যাবে তা ভাবেননি। আচ্ছা সজীব, সারাদিনে যা করেছে সেটা কি প্ল্যান মাফিক হয়েছে নাকি কিছু নতুন যুক্ত হয়েছে? জি, সারাদিনে যেগুলো প্ল্যান মাফিক করেছিলাম সেটুকুনি হয়েছে, কিন্তু আরেকটু মানে করতাম, তো এই যে একটু আমার নানি বাড়ির দিকে যাইতাম, তো প্রথমে এখান থেকে গিয়ে তারপরে আমি আমার নানি বাড়ি যাবো, দিয়ে মাংস বিলি। পরিবারে কারা কারা রয়েছেন? ঈদের আনন্দ কাদের সাথে ভাগাভাগি হয়েছে? পরিবারে বাবা মা আছে, ভাই ভাবি এবং ভাতিজা, সাথে আমার সহধর্মিণী আছে। ও মা, অনেকেই আছেন পরিবারে। তার সাথে ঈদ কি নতুন নাকি? নতুন, এবার প্রথম ঈদ তার সাথে নতুন অভিজ্ঞতা নিশ্চয়। অবশ্যই। আচ্ছা, আপনি সজীব? এবার আমার পরিবারে আছে, আমার আব্বা আছে, আমার আম্মা আছে, আমার বোন আছে, আর আমি আছি, তো আমাদের এই চারজন নিয়ে আমরা সুখে একটা সংসার, মানে আমার ছোট পরিবারে দারুণ ঈদের আনন্দ উৎসব। এবার ঈদ কিন্তু এমন একটা সময় এসছে যখন মধুমাস, জ্যৈষ্ঠ বা ফলের মাস, ভরপুর মৌসুম। কিভাবে দেখছেন ঈদের এই সময়টাকে? এবারকার যে আপনার আমের মৌসুম, তো মানে মাংস খাবো না আম খাবো এই নিয়ে কনফিউজে আছি যে মাংস খাবো না আম খাবো, তো আমও পেকে গেছে, তো দুটাই চলছে। আপনার? আমারও একই অবস্থা, কারণ হচ্ছে নিজের বাগান আছে, যেহেতু পরিবারে একটা বাগান আছে, সেই জায়গা থেকে আম ভরপুর এখন বাসায় আম আছে আর কি। তো বাসায় থাকলো আমাদের জন্য তো নিয়ে আসেন না? ইনশাআল্লাহ আসবে। আচ্ছা, আমরা অপেক্ষায় থাকলাম বন্ধুর কাছ থেকে, তার বাগান থেকে যে টাটকা আম, অবশ্যই চাঁপাইনবাবগঞ্জ মানেই আম। আপনিও যেখান থেকে দেখছেন না কেন অবশ্যই আসতে পারেন, আমাদের চাঁপাইনবাবগঞ্জের আম কিন্তু আপনার জন্য অপেক্ষা করছে। আমরাও খাচ্ছি, সেটা বলে না, কারণ আত্মীয়তা, আম, ঈদ উৎসব সবকিছুর সাথে একটা সম্পর্ক রয়েছে। আর তোমার জন্য আয়োজন মানেই কিন্তু সকল বন্ধুদের নিয়ে আয়োজন, ঈদের বিশেষ আয়োজন আমাদের আজকে প্রথম দিন। এই যে ঈদের দিন আমাদের একটা অপেক্ষা থাকে, ঈদ উল ফিতরে তো পোশাক আশাক নেওয়া, সেটা একটা আলাদা
আমেজ থাকে। এই যে কুরবানির ঈদ, এটার সাথে ছোটবেলা বড়বেলার ঈদ কিভাবে আলাদা করে দেখছেন? মশিউর রহমান, আপনার কাছে জানতে চাই। ঈদ উল ফিতর যেটা হয় যে অনেক সময় পরিবারের যারা সদস্য বাইরে থাকে অনেকে আসে না ঈদ করতে, কিন্তু ঈদ উল আজহা হয় ম্যাক্সিমাম পরিবারের সদস্যরা যারা বাইরে থাকে ঈদে আসে, এটার একটা অন্যরকম মজা কাজ করে। কুরবানি কিনতে যাওয়া, কুরবানি কিনতে যায় আগে হয়তো যাইতাম আব্বার সাথে, কিন্তু এখন আর বাইরে মানে পড়াশোনার জন্য বাইরে থাকার কারণে আর হাটে যাওয়া হয় না। কিন্তু সেই ছোটবেলায় কি যাওয়ার মানে সেই অনুভূতিটা মিস করেন? সেই মজা এখন অবশ্যই মিস করি। হাটে যাওয়া, হাটে যে জিলাপি খাওয়া বা ভাজা পোড়া খাওয়ার এই যে মজাগুলা, এগুলো অবশ্যই মিস করি। আচ্ছা, সজীব আপনি? জি, আমারও খুব মানে ভালো লাগে। তো যখন কুরবানির হাটে যখন মানে গরু বা ছাগল একটা কিনতে যাই, তো তখন ওখানে মানে বড়দের সাথে যেতাম। তো বড়দের সাথে গেলে অনেক কিছু খাবার খেতে পেতাম, এই জন্য আমার বেশি ভালো লাগতো যে আমি গেলেই হয়তো বা মানে আমার জন্য ভালো কিছু কিনে আমাকে খাওয়াবে। তো ওখানে আসলেই মানে ছোটবেলাটা অনেক মিস করছি। সময়ের সাথে সাথে আমাদের পরিবর্তন হয়ে যাচ্ছে ভালো লাগাগুলো। এই যে বড়বেলায় এসে কুরবানির ঈদ, ঈদে তো সালামি একটা বিষয় থাকে, পেয়েছেন নাকি দিয়েছেন? পাই, গিভ এন্ড টেক, পাই, দিতে হয় কারণ ছোট আছে যেহেতু। আচ্ছা, এবার আপনার প্রিয় মানুষ কিন্তু একজন যুক্ত হয়েছে, তাকে দিয়েছেন নাকি তার কাছ থেকে নিয়েছেন? দিয়েছি, নিয়েছি। আচ্ছা, সে কি আজকে আপনাকে দেখছে? আমার দৃঢ় বিশ্বাস দেখছে অবশ্যই, এবং অনেক অনেক কোনো একদিন আমরা অপেক্ষায় থাকলাম যে মশিউর রহমানের তিনি আমাদের এই অনুষ্ঠানে আসবেন এবং তার সাথে আমরা একদিন গল্পে সময় কাটাবো ইনশাআল্লাহ, আমরা আশা করা যায়। সজীব, কে কে দেখছে? আমার বাড়িতে আমার আম্মা দেখছে, আমার আম্মাকে বলেছি যে আজকে আমি যাচ্ছি, তো আমার আম্মা দেখছে। আর আমার বোনও আছে, আমার বোনও দেখছে। আমার ফ্রেন্ডরা একজন বিদেশে আছে, ওকেও বলেছি যে আমরা গিয়েছি ওখানে যাব, তো বলছি যে আচ্ছা ঠিক আছে, ওও দেখছে। তো এই যে বন্ধুরা দেখছে বা পরিবারকে বলে এসেছেন দেখছেন, ঈদের এই দিনটাতে এই আধা ঘন্টা বন্ধুদের সাথে কাটানো, মানে যারা হচ্ছে দূর থেকে আমাদের দেখছেন, একসাথে নাই, তাদের জন্য অনুভূতিটা কি? অনলাইন লাগছে নাকি সামনাসামনি লাগছে? হয় না যে অনলাইনে কেনাকাটা একরকম অনুভূতি, নিজে গিয়ে কেনাকাটা একরকম অনুভূতি? নিজে গিয়ে কেনার একটা অনুভূতি হচ্ছে, সেটা হচ্ছে যে নিজে যদি গিয়ে এখন থেকে কিনে নিয়ে আসি, সেটা হচ্ছে ওখানে একটু ঘোরা হয় বা বন্ধুদের সাথে একটু আড্ডা দেওয়া হয়, মানে মার্কেটে বা আড্ডা দেওয়া হয়। আর অনলাইনে গেলে তো আপনার হচ্ছে যে অনলাইনে ওই দিয়ে দিলাম, ওখানে তো আর যাওয়া আসা কারোর সাথে দেখা হলো না বা কথা হলো না, তো এই আর কি। তবে বন্ধুদের আরেকটা কথা বললেন যে বন্ধুদের নিয়ে যেটা, সেটা হচ্ছে যে বিদেশে যারা থাকে বা বাইরে যারা থাকে তারা তো আসতে পারে না, মানে ওখান থেকে তো আসতে পারে না, তো তাদের সাথে যখন অনলাইনে যখন কথা বলি বা কোনো কথা বলি, তো তখন তাদের মানে কান্নায় আপ্লুত হয়ে পড়ে তারা। হ্যাঁ, সেটা অবশ্যই, কারণ সে দূর থেকে তারা আমাদের মিস করছে, বা এই দিনটা তারা যখন একসাথে ছিল সেই আনন্দ অনুভূতিগুলো মিস করছে। আপনার কাছে কি মনে হয়? যারা বাইরে আছে তাদের তো অবভিয়াসলি মিস করি, এবং তারাও মিস করে, এবং একটা আবেগঘন মুহূর্ত সৃষ্টি হয় অনলাইনের ক্ষেত্রে, যেটা আর যখন আর সন্ধ্যাকালীন একটা তো আড্ডা, যেটা সরাসরি বন্ধু তাদের সাথে সন্ধ্যাকালীন আড্ডাটা অনেক মজার হয়। আর ঈদের কেনাকাটা যেটা বিষয় বললেন, মার্কেটে যাওয়া, এটা তো অন্যরকম একটা অনুভূতি, কারণ বাজারের যে সমাগম, এই সময় মানুষজনের এটা অন্যরকম একটা ভালো লাগা কাজ করে অবশ্যই। ঈদের দিন দুইটা ঈদে দুই রকম প্রস্তুতি থাকে, তারপরেও যেটা থাকে সেটা হচ্ছে যে ছোটদের বায়না ধরে কেউ আছে, মানে যে বাসায় ছোট সদস্যরা, বাসায় ছোট সদস্য আছে, যেহেতু এখন ভাতিজা আছে একটা আমার, সে অনেক তো বাইরে ঘুরতে যাওয়ার জন্য বেশি বায়না ধরে। আচ্ছা, সজীব? জি, আমার একটা ছোট বোন আছে আর আমার দুইটা চাচাতো বোন আছে, তো তাদেরকে নিয়ে আমাকে মানে বোনেদের সাথে তার সময় কাটে। ভাই বোনের সম্পর্কটা কিন্তু অনেক চমৎকার অন্যান্য যে কোনো সম্পর্কের থেকে। তো ভাই বোনের এই সম্পর্ক থাকুক, তারা আপনাকে জ্বালাক, আপনি তাদের সেই জ্বালাতনটা বিরক্তটা সহ্য করেন। আরও একটি বিষয় থাকে যে ভালো লাগা, অনেক কিছুই কিন্তু আমাদের ভালো লাগে, তার মধ্যে থেকেও কিছু ভালো লাগার কথা আমরা শর্টকাট জানতে চাই। ঈদের স্পেশাল খাবার কি কি ভালো লাগে, কার হাতের ভালো লাগে? ঈদের স্পেশাল বলতে আমার আম্মাই রান্না বান্না করে, তো আমার আম্মার মাংসটা অনেক খুব ভালো লাগে আমার, মানে আম্মা যেভাবে রান্না বান্না করে আমাকে খুব ভালো লাগে। তবে বিশেষ করে কি আছে আপনার একটা ক্ষীর আছে এক ধরনের, তো সেটা আমাদের মানে প্রতি ঈদেই করে, তো ওটা আমাকে বেস্ট, আমার কাছে ওইটা বেস্ট মায়ের হাতে। জি, আমার আম্মার। আমাদের বাসায় ঈদ মানেই তো হচ্ছে আমাদের চাঁপাইনবাবগঞ্জের যেটা ঐতিহ্যবাহী আন্দাসা, ঈদ মানে আন্দাসা, তো মায়ের হাতের আন্দাসা অবশ্যই। এটা আর কি কি ভালো লাগে? এবং ভাজা পোড়ার ভিতরে লুডুস, তারপর হচ্ছে আপনার সেমাই,
প্রিয়জন কি রান্না করেছে আপনার জন্য? প্রিয়জন রান্না করেছে, অবশ্য উনি পাস্তা রান্না করেছে আমার জন্য, উনি খুব ভালো বানায়। দারুণ একটা আইটেম। প্রিয় পোশাক ঈদে বা যে কোনো সময় হতে পারে? অবশ্যই পাঞ্জাবি। এটা থাকে। আর সজীব আপনার? জি, আমারও পায়জামা পাঞ্জাবি। আর সাথে হচ্ছে প্রিয় জায়গা কোনটি, বন্ধুদের সাথে কিংবা পরিবারের সাথে ঘুরতে যাওয়া? মনোরম পরিবেশ, সেটা যে কোনো জায়গা। আমার বিভিন্ন ধরনের পার্ক বা বাবুড্যাং, যেটা আমাদের চাঁপানগঞ্জে আছে, বাবুড্যাং আছে, তো ওই যেগুলো জায়গা আমাকে খুব ভালো লাগে। আরেকটা আছে আপনার দারস বাড়ি, একটা আছে সোনা মসজিদের, জি জি, ওখানে আমাকে খুব ভালো লাগে। মানে ওইগুলা জায়গাগুলো আমাকে খুব ভালো লাগে, দর্শনীয় স্থান। আমাকে ওই যে মনোরম পরিবেশ থাকে ওই জায়গাটাতে, খুব ভালো লাগে আমাকে। কোথায় ঘুরতে যাওয়া হয়েছে বা ঈদে কোথায় ঘুরতে যাওয়ার পরিকল্পনা রয়েছে? ঘুরতে তো যাওয়া এখনো হয় নাই, কারণ নামাজ পড়েছে, কুরবানির শেষ করে হচ্ছে মাংস বন্টন, তারপর বোনের বাড়ি যাওয়া, আবার ওখান থেকে আসা, তারপর তো এখানে যাবো ইনশাআল্লাহ। যাওয়ার পর এখান থেকে ঘুরতে, এবং সেটা আমার সবচেয়ে ফেভারিট জায়গা হচ্ছে, আমাদের একটা জায়গা আছে আমাদের এলাকায়, 4 নাম্বার বাদ এবং 5 নাম্বার বাদ, সেখানে ঘুরতে যাওয়া হবে। আর অবসরে কোন জিনিসটা ভালো লাগে করতে? হতে পারে গান গাওয়া, বই পড়া, ঘুরতে যাওয়া। বইটা বেশি পড়ি অবসর সময়, এবং বন্ধুদের সাথে আড্ডা দেই। সজীব? আমিও বই পড়ি, গল্পের বইগুলা, বিশেষ করে মোবাইলে অনলাইনে যেগুলো বই মানে অনেকগুলো ছাড়ে, ওগুলো আমি সবসময় পড়ি, আর ওগুলো আমাকে খুব ভালো লাগে। গল্প বলতে কি রোমান্টিক নাকি রহস্য? দুইটাই। নাকি সাদামাটা ভৌতিক? দুইটাই, রোমান্টিক রহস্য দুইটাই। আপনি? আমার গল্পের বই খুব একটা পড়া হয় না, কারণ আমার ম্যাক্সিমাম বইগুলো হচ্ছে ইসলামিক একটু, আর কিছু কিছু হচ্ছে বই বিশ্বের যেগুলো আছে এগুলো আমি একটু পড়ার চেষ্টা করি। আচ্ছা, তো সেই সাথে হচ্ছে যে প্রিয় উপহার কি, পাওয়া কিংবা দেওয়া? কাউকে দিয়েছেন, তার খুব পছন্দ হয়েছে, বা কেউ আপনাকে দিয়েছে, সেটা আপনার প্রিয় উপহার ছিল? প্রিয় উপহার বই। দিয়েছেন নাকি পেয়েছেন? দুইটাই। তাই? আপনি? আমার প্রিয় উপহার ছিল ঘড়ি, তো আমি পেয়েছি আবার দিয়েছি। সেটা আমার ফ্রেন্ডকে। আচ্ছা, ঠিক আছে। তো বন্ধুদের অনেক কথাই জানছি, আপনারাও নিশ্চয়ই যুক্ত হয়েছেন ফেসবুকে আমাদের এই অনুষ্ঠানটি শুনতে এবং দেখতে। আপনারাও আপনাদের কথাগুলো শেয়ার করে নিতে পারেন। আজকের দিনটাতে আপনি কি করলেন, বা ঈদের তো আরও কিছুদিন ছুটি আছে, কি করবেন, কি কি পরিকল্পনা রয়েছেন। আমরা আবারও বন্ধুদের কাছে ফিরে আসি। একটা সময় ছিল সিনেমা দেখা, সিনেমা দেখার প্রতি কি কোনো ঝোঁক আছে? না, সিনেমা এখন দেখা হয় না, এখন নাটক, নাটকটাই বেশি দেখা হয়। আচ্ছা, আপনার? আমারও সিনেমা দেখা হয়, কিন্তু খুব কম, আগের চেয়ে অনেক কমে গেছে সিনেমা দেখা, তবে এখন নাটকটাই বেশি দেখা হয়। বিশেষ করে এখন নাটকগুলো অনেক অ্যাডভান্স লেভেলেরই হয়েছে, নাটকগুলোই দেখা হয় আমার। তাহলে রেডিও মোহনন্দা শুনেন কখন? রেডিও মোহনন্দা শোনার আমার সবচেয়ে আগে ছিল, এখনো যেটা যে পড়ার সময় আমার সবচেয়ে রেডিও মোহনন্দাটা ভালো লাগে, যে এক সাইডে বাজছে, এক সাইডে আমি পড়তেছি, অন্যরকম একটা ভালো লাগা কাজ করে। আমার মাগরিব পর মানে সন্ধ্যাবেলার পর, তখন তারপর আমাকে মানে শুনতে ভালো লাগে, কেন যে তখন আমি রিল্যাক্স মোডে থাকি, তখন আমাকে মানে কোনো চাপ থাকে না, তখন একদম জি বসে থাকা। তখন কোন অনুষ্ঠানগুলো শোনা হয়? বিকালের 10। আমার মনে হচ্ছে দুজন কপি করবে, এই জন্য বলা মাত্রই দুজনকে দেখছে। আজকের চাঁপানবাবগঞ্জ এটার জন্য বেশি আমি অপেক্ষা করি। আচ্ছা, চাঁপানবাবগঞ্জের এগুলো আমি জানতে পারবো কি হলো না হলো। আর কি কি অনুষ্ঠান ভালো লাগে? সিনেমা ভালো লাগে, তারপর আজকে চাঁপানগঞ্জ, যেটা আমি রোজ শুনি, এটা আমাকে খুব ভালো লাগে, কারণ আমাদের চাঁপানগঞ্জে বিভিন্ন ধরনের খবর আমাদের মাঝে পৌঁছে দেয়, এটা আমাকে খুব ভালো লাগে। আর আরো আছে, তবে রূপক ভাইয়ার কয়েকটা আছে, আমাকে খুব ভালো লাগে। কি বলা যায়, রেডিও মোহনন্দার হার্ট থ্রব আর যে কথা বন্ধু রূপক, আপনি যদি শুনে থাকেন অবশ্যই সাড়া দিবেন যে হ্যাঁ, আপনাকে নিয়ে এখন আলোচনা হচ্ছে, যে আপনাকে শুনতে ভালো লাগে। আসলে তাই, কিছু মানুষ থাকে, আমরা দেখবেন যে কাজটা সবাই করে, তার মধ্যে একজনকে কিন্তু ওই কাজটার জন্য পারফেক্ট লাগে, তাকে মনে হয় যে হ্যাঁ, তার ওই কাজটা আমি ফলো করি বা তার অনুসরণ করি। আপনার জীবনে অনুসরণীয় ব্যক্তিকে? অবশ্যই অনুসরণীয় ব্যক্তি প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তারপরে আমি এখন বর্তমানে যাকে বেশি অনুসরণ করি তিনি হচ্ছেন ডক্টর মোহাম্মদ আব্দুল সামাদ, আমাদের চাঁপানবাবগঞ্জের একজন হৃদরোগ বিশেষজ্ঞ ডাক্তার, হাড়াইসিজা বিশিষ্ট জেলা হাসপাতালের, যিনি এখন আবাসিক মেডিকেল অফিসার হিসেবে কাজ করছেন। তাকে কেন আমরা কি একটু জানতে পারি?
আচার ব্যবহারে আমি মুগ্ধ, এক। আর দ্বিতীয় হলো তার যে কার্যক্রমগুলো, মানে সামাজিক কার্যক্রমগুলো আমাকে খুব ভালো লাগে এবং অনুপ্রাণিত করে এই কাজগুলো করতে। আচ্ছা, তার জন্য শুভকামনা এবং আপনার জন্য শুভকামনা থাকছে। সজীব কে? আমার হচ্ছে যে প্রথম হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ওনার অবশ্যই। জীবনী আমার পরিচয় অনেক খুব ভালো লাগে আমাকে ওটা। আর আরেকটা হচ্ছে যে দ্বিতীয়ত সেটা হচ্ছে কাজী নজরুল ইসলাম। ওনার যে বিদ্রোহ কবিতা আছে এটা আমাকে এত ভালো লাগে। আর কিছু কিছু আছে, গান আছে যেমন, তারপরে আপনার কবিতা, তারপরে উপন্যাস অনেকগুলো আছে, ওগুলো আমাকে পড়তে খুব ভালো লাগে। আমরা কিন্তু অনুষ্ঠানের শেষে এক একজনের কাছে এক একটা জিনিস জানতে চাইবো, হ্যাঁ, গান, গল্প, কবিতা, যে কোনো একটা বিষয় আমরা চাইবো বন্ধুদের উদ্দেশ্যে করার জন্য। আমরা বলছিলাম প্রিয় ব্যক্তি বা স্মরণীয়, বা আপনি কাকে অনুসরণ করতে চান। আমাদের জীবনে এমন কিছু ঘটনা থাকে যেগুলো উল্লেখযোগ্য, সেরকম দু একটা ঘটনা আমরা জানতে চাই। হয়তো এখানে কোনো বন্ধুর নাম আসতে পারে, তারা কিন্তু চাইলে পরে এটার প্রতিশোধ নিতে পারেন, অবশ্যই ট্রিট নিয়ে। প্রিয় বন্ধুদের সাথে প্রিয় কিছু ঘটনা বা মজার, সেটা যে কোনো ধরনের ঘটনা হতে পারে, হাস্যরসেরও হতে পারে, কিন্তু একটু স্যাডও হতে পারে। আমরা চাই সেই ঘটনাটা এখন শেয়ার করবেন। আমার একটা ফ্রেন্ড নাম মিলন, এখন বিদেশ চলে গিয়েছে। তো আচ্ছা। আপনি যে বললেন যে ট্রিট নেওয়ার কথা, ও ট্রিট নিতে পারবে না, এই জন্যই না, বলে দিলাম। অবশ্যই নেওয়া যাবে, কিন্তু অনলাইনে এখন নেওয়া যায়, ঠিক আছে না? যেটা বললে কিন্তু ভুল হবে। তো সে একদিন আমার ওখানে 26 মার্চের খেলা হচ্ছিল, তো আচ্ছা। ওখানে হচ্ছে যে কয়েকটা মেয়ে দাঁড়িয়েছিল, মানে দাঁড়িয়ে ওখানে খাচ্ছিল, ওই যে আপনার ফুচকা বলে, ফুচকা হ্যাঁ। খাচ্ছিল। তো ও আমাকে এভাবে বলছে যে আমি যদি ওখানে ফুচকা খেয়ে আসতে পারি ওদের কাছ থেকে, তো তুই আমাকে কি দিবি? তো আমি বললাম যে কি দিব, আচ্ছা ঠিক আছে তোকে একটা ঘড়ি গিফট করব। তো ও দেখলাম যে সুন্দর করে গেল, হেঁটে হেঁটে গেল, সুন্দর করে একটা সুন্দর করে থালি থেকে ফুচকা নিয়ে আবার নিয়েছে। দৌড়ে চলে এসেছে খেয়ে নিয়ে। তাহলে তো তাকে দৌড়ানি দেওয়া দরকার সবাই মিলে, সে নিশ্চয়ই দৌড়ানি খায়নি। জি অবশ্যই দৌড়ানি খেয়েছে, যে আমাদের কেন খেলো, এই জন্যই ওরা দৌড়ানি খেয়েছে। তাহলে তো আপনাকে ঘড়ি দিতে হয়েছে। জি হ্যাঁ, দিতে হয়েছে। তার মানে এই সেই ঘড়ি, গিফট দেওয়ার ঘড়িটা, জি, তাই না? জি, জি। আমি কখনো ভাবতে পারিনি যে ওই এভাবে সত্যি ধরে করে। নিয়ে আসবে। থাকে বন্ধুদের মধ্যে এরকম একজন। আপনার কাছে জানতে চাই মশুর। আমার স্মরণীয় ঘটনা বলতে, এটা যদিও দুঃখজনক একটা ঘটনা। প্রাইমারিতে যখন ছিলাম তখন আমরা যে কোন স্কুল সেটা একটু বলবেন? সেটা হচ্ছে চরখাডাঙ্গা প্রাথমিক বিদ্যালয়। সে সময় আমরা টিফিনের সময় যে আমরা খেলাধুলা করতাম, সে সময় যে গাছ দেওয়া যে একটা খেলা ছিল, এটা আমরা জানি না যে গাছ ছোঁয়াছুঁই বলে, আমার নামটা ভুলে গেছি। তো ওই সময় খেলতে খেলতে আমি ওই যে যখন গাছ ছুঁয়ে যখন পালাই, তখন তো আবার তাকে ছুঁইতে হয়। হ্যাঁ। ওই ছুঁইতে যে আমি আমার বন্ধুকে একটা কিল দিয়ে দিয়েছিলাম। ও মা, তাকে তো অনেক লেগেছিল। অনেক তাহলে লেগেছিল, এবং পরবর্তীতে আমি সেদিন হয়তো এটা আনন্দ চলেছিল, কিন্তু পরবর্তীতে আমি অনেক এটার জন্য অনুতপ্ত। কষ্ট পেয়েছিলাম। আচ্ছা, তার নামটা কি বলা যাবে আজকে? মোহাম্মদ সাব্বির আহমেদ। আচ্ছা, তাহলে সাব্বির, আপনাকে সেদিন কিলটা কিন্তু ইচ্ছাকৃত মারা হয়নি, খেলার চলে ওরা- মারা হয়েছিল, কিন্তু তার জন্য অনুতপ্ত পরবর্তীতে মশিউর আমি রহমান। অনেক অনুতপ্ত হয়েছিলাম, এবং তার পরের দিন আমি তার বাসায়ও গিয়েছিলাম। তাহলে আমরা বুঝতে পারছি যে শুধু হাসি খুশি আড্ডাতেও বন্ধু হয় না, বন্ধুর প্রতি কোনো আচরণে আমরা যদি কষ্ট পেয়ে থাকি বা সে পেয়ে থাকে, সেখানে কিন্তু অনুতপ্ত হওয়াটাও বন্ধুত্বে অবশ্যই। প্রয়োজন। কারণ বন্ধুর কষ্টে তো অবশ্যই সমব্যথী হতে হবে। আমরা এবারে কিছু প্রিয় বন্ধুর নাম জানতে চাই। কাদের সাথে এই ডায়ালগটা যায়? বাচালকে, কার নামটি নিতে চান বন্ধুত্বের মধ্যে, আর এবং সে কেন? আমার বন্ধু হচ্ছে তোজাম্মেল হক। হ্যাঁ, সে বাচাল। সে যখন 5 জন থাকলে মনে হয় যে পুরো উনি একাই ফ্লোরটা নিয়ে আসে এরকম। তার মানে তোজাম্মেল হক, আপনার নামে একটা কি বলবো, এটা প্রশংসা করা হলো। আর সজীব, আমার আপনি কার হচ্ছে নাম? হৃদয় নামে একটা। তো আচ্ছা। সে হচ্ছে আমরা যদি 4-5 জন ছেলেরা থাকি, তো কাউকে কথা বলতে দেয় না, সে নিজেই। সবসময় বকে। আর মানে এত পরিমাণে কথা বলে যে মানে আমাদেরকে কথা বলার টাইমই দেয় না, যে আমরা যে কিছু বলবো বা প্রশ্ন করবো, আমাদের মানে সে সারাক্ষণ বলতেই সুযোগটাই থাকে। দেয় না। জি, সব থেকে নিশ্চুপকে কার নাম নেবেন? অবশ্যই বন্ধু হাবিবুর রহমান। কেন, সে কি কথা বলে না নাকি? সে প্রয়োজনের বাইরে খুব একটা কথা বলে না, যেটা প্রয়োজনে মনে করে যে কথাটা বলা দরকার, শুধুমাত্র সেই কথাটাই বলে ও। সজীব কার নাম নেবে? আমি হচ্ছে যে নয়ন। আমাদের এখানেও একজন নয়ন আছে। আসলে নয়ন নামের মানুষগুলো কি একটু চুপচাপ বেশি হয়? হয়তোবা। সে কেন চুপচাপ? ভয়ে নাকি? না, চুপচাপ না, একটু কথা মানে কম বলে। যখন বলে তো হালকা, একদম হালকা বলে। তো আমরা যদি প্রশ্ন করি যে হ্যাঁ এটা কি, তো হ্যাঁ এটার উত্তর দিল, তারপরে চুপচাপ থাকে একদম, মানে দ্বিতীয় যে কথা বলবে এটা বলে না। রোমান্টিক বা কবি কবি ভাব কে? কবিতা আমি একটু লিখি। তার মানে আমরা একটা কবিতা শুনতে পারি, ঠিক আছে না? মশিউর রহমান, আপনি? কবি ইয়া নাই আমার বন্ধুদের ভিতরে এরকম, কিন্তু রোমান্টিক আছে একজন। নাম?
নামটা না বলি। তার মানে সেই নামটা উজ্জ্বল আপনারা খুঁজে নেবেন যে আজকে যাদের নাম বলা হলো এবং যাদের প্রতি সেই সাংকেতিক চিহ্নগুলো দেওয়া হলো তারা খবর নিতে পারেন যে আসলে সেটা তাই কিনা। তাহলে আপনারা কি যার কথা বলতেছি সে যদি আজকে আমার এইটা দেখে অবশ্যই সে বুঝবে যে আমি তার কথাই বলেছেন। তাহলে আপনারা কি বন্ধুত্বে যে সব রকম থাকে, আপনারা কি টক ঝাল মিষ্টি? অবশ্যই। বলা হয়ে থাকে যে বন্ধুত্বে ছোটবেলা এবং বড়বেলা কোন বন্ধুত্বটা বেশি ভালো? সব 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 জায়গায় বন্ধুত্ব মানে আছে আসলে একটা মানে দুঃখ ভালোবাসা সব কিছু শেয়ার করা। তবে আমি মনে করি যেটা যে ছোটোকালের বন্ধুত্বটা সবচেয়ে বেশি মানে আনন্দদায়ক আর ভালো লাগে, কারণ সে সময়তে সবার কারো কোনো মনে কোনো কাজের চাপ বা পারিবারিক চাপ ছিল না। তখন আমরা সবাই মিলে একসাথে বসে আড্ডা দিতাম বা একসাথে বসে খেলতাম। তো এখন আর ওটা হয় না, এখন অনেক বন্ধু আমাদের থেকে দূরে চলে গিয়েছে বিভিন্ন কাজের কারণে বা পরিবারকে চালানোর জন্য। জি, তো এই জন্যে তো এখন আমি মনে করি যে ছোটকালের বন্ধুত্বটা আমার কাছে বেস্ট ছিল। মশিউর রহমান, আপনি? অবশ্যই স্কুল জীবন। কেন? স্কুল জীবনের বন্ধুদের সাথে হাসি ঠাট্টা মারামারি দৌড়াদৌড়ি সবই করা যায়, কিন্তু এখন বড় হয়েছে সুযোগটা আর তাহলে সবাই কর্মব্যস্ততায়, আবার অনেকেই পড়ালেখা বা জীবিকার তাগিদে বিভিন্ন জায়গায়। তাহলে হচ্ছে যে ও বলে না যে উপদেশমূলক বাণী শোনায়, এ বন্ধুর তালিকায় কার নাম নেবেন? সেক্ষেত্রে আমি হাবিবুর রহমানের নাম নেব। তার মানে উনি 2টা পদবি পেলেন, আপনি কার নাম নেবেন? আমি আমার একটা ফ্রেন্ড আছে মানে মেয়ে বন্ধু, তো ও অনেক উপদেশ দেয় আমাকে। সবাইকে? জি, সবাইকে দেয়। আচ্ছা, আর এইখানে একটু অভিভাবক হয় না যে একজন লিডারশিপ আমরা যেটাকে বলি বন্ধুত্বে থাকে, যে তার কথা একটু সবাই মানে, তার কার নাম নেবেন আপনি এখানে? না, এক্ষেত্রে আমার নিজের নামটাই আগে নিতে হবে আমাকে, কারণ আমার বন্ধুরা আমি যেটা সিদ্ধান্ত নেই বা কোনো একটা কিছু করার চিন্তা ভাবনা করলে তার মানে সবাই ছেলে মানুষই, আপনি নেতৃত্ব স্থানীয় জায়গায়। আর আমার হচ্ছে যে সাকিব, আমি সাকিবকে দিব, কারণ আমরা যদি পিকনিক করতে যাই তো আমাদের পিকনিক করতে যদি কোনো সমস্যায় হয় তো সে কয়েকটা বন্ধুকে যদি বলে তো আর আসতে বাধ্য হয়। তার মানে সে ওই নেতৃত্বের জায়গাটাতে রয়েছে। আমরা রয়েছি তোমার জন্য আয়োজনে ঈদুল আজহা উপলক্ষে আমাদের বিশেষ অনুষ্ঠান। আজকে ঈদের দিন 2 বন্ধুকে নিয়ে রয়েছি। আমাদের সাথে আছেন সাদিকুল ইসলাম সজীব ও মশিউর রহমান। দুজনকেই স্বাগত জানাচ্ছি আবারও, যেহেতু আমরা অনেকটা সময় রয়েছে, আরও বেশ কিছুটা সময় থাকবো। বন্ধুদের কমেন্ট আজকে না হয় দিলাম ছুটি, কিন্তু বন্ধু আপনারা আপনাদের কথাগুলো অবশ্যই জানাতে পারেন। আর আজকে যাদের নাম নেওয়া হচ্ছে, যে বন্ধুদের নাম নেওয়া হচ্ছে, আপনারা কিন্তু চাইলে আসতে পারেন আগামী ঈদে বা আমাদের যে বিশেষ অনুষ্ঠানগুলো আছে সেখানে এটার জন্য প্রস্তুতি নিতে পারেন। আমরা ঈদের কথা বলছি। ঈদের ছুটি কোন সময়টাতে বেশি ভালো? এখন যে চাকরি জীবনে এসে ঈদের 10 দিন ছুটি নাকি স্কুল লাইফে অনেক দিন ছুটি, কোনটা বেশি ভালো লাগে? অবশ্যই স্কুল জীবনের অনেক দিন ছুটি, সেটা ভালো লাগছিল। তো এখন মানে বড় হওয়ার পর সে মজাটার মানে আগের মতো আর মজাটা নেই। তো ছুটি থেকেও মানে 10 দিন ছুটি থেকেও মনে হচ্ছে যে না মানে সেটা তাড়াতাড়ি চলে গেল এরকম মনে হয়। কিন্তু ছোটতে যখন আমি কি বলে যে বেশি ছুটি পেতাম তখন মানে কি বলবেন, আপনি তো আরো বড় হয়ে গেছেন। আমি আরো অনেক বড় হয়ে গেছি এবং অবশ্যই ছোটকালের ঈদের ছুটি, কারণ নানির বাড়ি যাওয়া, মামার বাড়ি যাওয়া বা খালা ফুফুদের বাড়ি যাওয়া, কিন্তু এখন সেই সুযোগটা তো আর হয় না। এখন তো শ্বশুর বাড়ি যাওয়ার একটা নতুন যুক্ত হয়েছে, তাহলে কেন? এটা তো দায়িত্ব। ও আচ্ছা, দায়িত্ব। তখন ছিল দায়িত্ব ছাড়াই, মন চাইলো নানির বাড়ি, মন চাইলো মামার বাড়ি, মন চাইলো ফুফুর বাড়ি। আচ্ছা, তার মানে কিছু দায়িত্ব, আমরা যত বড় হচ্ছি কিছু দায়িত্ব যখন চলে আসে তখন ছুটিটা মনে হয় যে ঠিকই আছে, এটাই ছুটি যথেষ্ট, তাই না? আমরা রয়েছি ঈদের অনুষ্ঠানে, পাশাপাশি বাইরে চলছে ভরপুর আমের মৌসুম। আম নিয়ে কে কি করছেন? ব্যস্ততা নাকি ঠিক আছে আম এসেছে আম খাবো দিব হয়ে যাবে? আম নিয়ে ভাবনা কি? কারণ আমাদের চাঁপাইনবাবগঞ্জের বলা যায় যে অর্থনৈতিক একটা বড় ক্ষেত্র হচ্ছে আম। আম নিয়ে চিন্তা ভাবনা আগে ছিল না, গত 2-3 বছর যাবত আম নিয়ে কাজ করার চিন্তা ভাবনা করছে। আর সেই থেকেই অলরেডি একটা বাগান আমি করেছি, আমি এবং আমার ভাই। ইনশাআল্লাহ এবার হয়তো এখান থেকে একটা ভালো ফিডব্যাক পাবো এবং খাওয়া হবে এবং দেওয়া হবে। আর সজীব, আম নিয়ে কি ভাবনা চিন্তা? আম নিয়ে ভাবনা চিন্তা আছে যে আমার মানে
ফেসবুকে অনেক ফ্রেন্ড আছে যারা বলে যে এই ভাইয়া আপনাদের ওখানে তো আমের রাজধানী, আমের রাজধানী, তো হচ্ছে আমাদের আম পাঠান, এভাবে মানে অনেকে অনেক কথা বলে। তবে কিছু কিছু আছে মানে ফ্রেন্ডরা আছে, ওরা বলে যে ভাইয়া আসেন আমাদেরকে আম নিয়ে আসেন, আপনাকে দাওয়াত দিলাম, আমের দাওয়াত দিলাম, আসেন আপনি হচ্ছে যে আম নিয়ে আসবেন আর আমরা খাবো আর আপনাকে নিয়ে ঘুরবো ফিরবো এই করবো। তার মানে বিনিময় হয়। কিন্তু এক্ষেত্রে যেটা হয় যে এই বন্ধুগুলো আবার সারা বছর কিন্তু খোঁজ রাখে না, শুধুমাত্র আমের সময় মানে কেমন আছো আমের সময় আসলে বন্ধু কেমন আছো বা কি অবস্থা চাঁপাইনবাবগঞ্জের, আমের সময় আসলে সবাই আমাদের মনে রাখে, আর যখন আম চলে গেল তখন আর কেউ মনে রাখে না। তো এইবার হচ্ছে যে আম খাওয়া হচ্ছে বেশি, বা আমের কোন খাবারটা বেশি ভালো লাগে বা কোন আমটা বেশি পছন্দের? অবশ্যই খিরসাপাত, আমাদের চাঁপাইনবাবগঞ্জের ঐতিহ্য এটা, খিরসাপাত আম। তারপর তো ফজলি, ন্যাংরা এগুলো তো আছেই। সজীব আমার কাছে বোম্বাইটা, আবার ফজলি, আবার ন্যাংরা, আবার খিরসাপাত, আবার একটা গোপালভোগ আছে তাও একটা। তো এই আমগুলো আমাকে খুব বেশি ভালো লাগে। বন্ধু, আপনিও আপনার পছন্দের আমের নামটি জানিয়ে দিতে পারেন। আর আমরা যখন রয়েছি ঈদ আনন্দে কিছুক্ষণ অনুষ্ঠানের শেষের দিকে চলে এসেছি, আমরা কিন্তু বলছিলাম যে আমরা গান, গল্প, কবিতা বা হামদনাথ যে কোনো একটা বিষয় কিন্তু আমরা শুনতে চাই। কে আগে কোনটা শোনাবেন? সজীব ভাইয়া যেহেতু আবৃত্তি করে তার কাছ থেকে আগে শুনি আমরা। অবশ্যই, তাহলে আপনি প্রস্তুতি নিতে থাকুন, আমরা সজীবের কাছ থেকে কবিতা আবৃত্তি শুনছি। কবিতা আবৃত্তি আপাতত এখন মানে করতে পারছি না, এখন আমরা শুনি, আবৃত্তি না হোক আমরা শুনতে পারি। আচ্ছা ঠিক আছে, আমি একটা গান না হলে গাইছি। আচ্ছা অবশ্যই, কোন গানটি একটু বন্ধুদের জন্য বলতে হবে। কি বলে যে ইমরানের তোর বর্ষা চোখে। আচ্ছা, যদিও বর্ষাকাল না, তারপরে বর্ষা ভাব কিন্তু আছে। এবার বছরে জ্যৈষ্ঠ মাস থেকে বৃষ্টি কিন্তু শুরু হয়েছে, তো শুনে ফেলি আমরা গানটি। আর বন্ধুদের পছন্দের গান কিন্তু আমরা শেষে রাখবো। তো শুনছি সজীবের কণ্ঠে বর্ষা চোখে গানটি। তোর বর্ষা চোখে ঝরতে দেব না বৃষ্টি, তুই জাগবি সারা রাত, আমি আসব হঠাৎ। তোর বর্ষা চোখে ঝরতে দেব না বৃষ্টি, তুই জাগবি সারা রাত, আমি আসব হঠাৎ। তোর শুকনো ঠোঁটে ফোটাবো প্রেমের হাসি, তোকে প্রাণের চেয়ে বড় বেশি ভালোবাসি, তোকে প্রাণের চেয়ে বড় বেশি ভালোবাসি। তোর বুকের গভীরে দেব আজল তো ছোঁয়া, ভালোবাসবি জনমভর, হৃদয়ে অনেক মায়া। তোর শুকনো ঠোঁটে ফোটাবো প্রেমের হাসি, তোকে প্রাণের চেয়ে বড় বেশি ভালোবাসি, তোকে প্রাণের চেয়ে বড় বেশি ভালোবাসি। ধন্যবাদ। চমৎকার একটি গান শুনলাম সজীবের কণ্ঠে। এই গানটাও কিন্তু অনেক জনপ্রিয়, ইমরানের গান। আমরা এবারে কি শুনছি মশিউর রহমান আপনার কাছ থেকে? আমি তো গান গজল এগুলাতে খুব একটা অভ্যস্ত না, তারপরও চেষ্টা করি কিছু একটা। অবশ্যই, তাহলে আমরা শুনছি এবার মশিউর রহমানের কাছ থেকে। শুরু করুন। দাও খোদা দাও আমায় আবার উমার দারাজ দিল, দাও খোদা দাও আমায় আবার উমার দারাজ দিল, দাও আলীর মতো বীর সেনানি জাগাতে নিখিল, দাও খোদা দাও আমায় আবার উমার দারাজ দিল, হামজাকে দাও ঘরে ঘরে জীবন দিতে অকাতরে, হামজাকে দাও ঘরে ঘরে জীবন দিতে অকাতরে,
আবার কাবা ভাঙতে এলে, আবার কাবা ভাঙতে এলে পাঠাও আবাবিল। দাও খোদা দাও আমায় আবার উমার দারাজ দিল। দাও খোদা দাও আমায় আবার উমার দারাজ দিল। ধন্যবাদ। ধন্যবাদ জানাচ্ছি মশিউর রহমানকে, খুব চমৎকার গেয়েছেন। আমরা কিন্তু অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি। শেষের বেলায় ছোট ছোট করে জানতে চাই, ধরুন আপনাকে একদিনের জন্য যদি এমন একটা শক্তি দেয়া হয়, আপনি কি হতে চাইবেন এবং কি করতে চাইবেন সেই শক্তি দিয়ে? আমি অবশ্যই দেশের আগে স্বাস্থ্য খাতের এটা চেঞ্জ করতে চাই, কারণ আমাদের আমাদের বাংলাদেশের হচ্ছে স্বাস্থ্য খাতের অবস্থাটা অনেক খারাপ অবস্থায়। কারণ আমাদের একটু বড় ধরনের কোনো ইয়া হলেই বিদেশ বিদেশ বিদেশ, বা আমাদের চাঁপাইনবাবগঞ্জের যদি কথা বলি, ছোটোখাটো একটু ইয়ে হলে ট্রান্সফার রাজশাহী কিংবা ঢাকা। আমি চাই যে আমাদের স্বাস্থ্য খাতটা আগে উন্নত করতে। সজীব, আপনি কি হতে চান সে একদিনের শক্তি পেয়ে, এবং কি করতে চান? আমি একদিনের যদি কোনো শক্তি পেতে চাই, তাহলে শক্তি যদি পাই, তাহলে আমি আগে চাই যে আমাদের চাঁপাইনবাবগঞ্জে যে কি বলে অনেকগুলো পড়ে আছে, আবর্জনা বা পড়ে আছে, এগুলো আমি একবারে মানে পুরোটা একদম পরিচ্ছন্ন নগরী করতে চাই। মানে পুরাপুরি একদম ক্লিন একটা যেন প্রকৃতিক বাতাস বয়, আর সেখানে যেন আর মানে আলাদা আলাদা একটা যেন মানুষ যেন আসে যেন একটু করতে পারে যে হ্যাঁ আমি চাঁপাইনবাবগঞ্জের নামটা নাই, যে পরিষ্কার পরিচ্ছন্ন শহর চাঁপাইনবাবগঞ্জ। কোন স্বপ্নটা দেখেন যেটা পূরণ করতে চান? স্বপ্ন যে ভাই যেটা বললো চাঁপাইনবাবগঞ্জ একটা আমরা মডেল চাঁপাইনবাবগঞ্জ তৈরি করার স্বপ্ন। সজীব? জি, আমারও এটা। ঠিক কারো মতো বললেন না, ওই যে কৌতুকটা আছে যে তুই স্বপ্ন দেখিস কি বড় হয়ে কি হবি, না তো আমি বড় হব, এরকম কেউ দেখেননি। এই জন্য আপনাদের স্বপ্নগুলো পূরণ হোক, যদিও সময় সাপেক্ষ, তারপরে পূরণ হোক এমন প্রত্যাশায়। আর আমরা চাই আমরা নিজ নিজ জায়গা থেকে নিজের এলাকাটা, নিজের স্থানটা পরিষ্কার পরিচ্ছন্ন রাখবো। কারণ আপনি যখনই পরিষ্কার পরিচ্ছন্ন থাকবেন, আপনার কাজে মন বসবে, আপনার পরিবেশটাও কিন্তু ভালো হবে, আর আপনাকে দেখেই আপনার ছোটরা শিখবে। আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি। যেতে যেতে রেডিও মোহনন্দার কাছে কি চান, আর রেডিও মোহনন্দাকে ভালোবাসেন, আরও বাঁচতে চান কিনা? না, অবশ্যই রেডিও মোহনন্দাকে ভালোবাসি, কারণ এটা হচ্ছে অনেক দিনের একটা ভালোবাসার জায়গা আমার। আর রেডিও মোহনন্দার কাছে যেটা চাই যে আমাদের চাঁপাইনবাবগঞ্জের যে ঐতিহ্যগুলো আছে সেগুলো আপনারা তুলে তো ধরতেছেন, কিন্তু আরও কিছু কিছু জায়গা আছে যেগুলো, বা আরও ঐতিহ্যবাহী অনেক কিছু আছে যেগুলো আপনারা তুলে ধরবেন, এবং জনমানুষের জিজ্ঞাসা একটা ব্যবস্থা করা যায় কিনা। আপনাকে বলে রাখি, আপনি কিন্তু ইচ্ছে দেওয়ার অনুষ্ঠানে চিঠি লিখে আপনি আপনার কথাগুলো জানাতে পারেন। আপনার চিঠি যদি পত্র লেখক বিজয়ী আপনি নির্বাচিত হন, তাহলে আপনার জন্য উপহার রয়েছে। তো আশা করি আপনি চিঠি লিখবেন বা ইমেলও পাঠাতে পারেন। চিঠি লেখার ঠিকানা কিন্তু আমরা বলে দিতেই পারি, যে অক্টোবর মোড় বেলেপুকুর লিখবেন, সেই সাথে লিখবেন প্রযোজক ইচ্ছে দুয়ার। আপনার নাম ঠিকানা লিখে পাঠিয়ে দিতে পারেন। ইমেলও পাঠাতে পারেন program@radiomohananda.fm, সেখানেও আপনি ইমেল লিখে পাঠাতে পারেন। সজীব, শেষ বেলায় রেডিও মোহনন্দাকে কি চান, কি দিতে চান? রেডিও মোহনন্দাতে একটা চাই যে বিভিন্ন আমাদের চাঁপাইনবাবগঞ্জে অনেক জায়গায় দর্শনীয় স্থান আছে, সেই দর্শনীয় স্থানগুলো যে এখন তো ভিডিওর মাধ্যমে সবগুলো প্রচার করা হচ্ছে। তো আমি চাই যে বিভিন্ন দর্শনীয় স্থানগুলো বিভিন্ন মাধ্যমে মানে বক্তব্যের মাধ্যমে সেটা উপস্থাপন করে মানে ভিডিওটা প্রচার করতে। তো অনেকেই জানে না অনেক জায়গা, যেমন আমি অনেক জায়গাতে দেখলাম যে বলছে যে চাঁপাইনবাবগঞ্জের কোথায় দর্শনীয় জায়গা আছে বা কোথায় কি আছে, অনেকেই জানে না। তো এখান থেকে সেটা জানতে পারবে। আচ্ছা, তো ধন্যবাদ আপনাদেরকে আজকে ঈদের এই ব্যস্ততম দিনেও আমাদেরকে সময় দেওয়ার জন্য, আমাদের বন্ধুদের সময় দেওয়ার জন্য। আর শেষ বেলায় এক লাইনে কি বলতে চান সবাইকে, সবার উদ্দেশ্যে? সবাইকে অবশ্যই ঈদুল আজহার শুভেচ্ছা, ঈদ মোবারক। আর সবাই যারা ঈদ আনন্দ করবেন, যারা রাস্তায় চলাচল করবেন, অবশ্যই সাবধানে করবেন, ট্রাফিক আইন মেনে চলবেন। সবাই তো সাবধানে চলাচল করবেন, সবাই সতর্কভাবে চলবেন, আর সবাইকে ঈদ মোবারক। ধন্যবাদ আপনাদের দুজনকে আজকে আমাদের তোমার জন্য আয়োজনে অংশ নেওয়ার জন্য। আর ধন্যবাদ শ্রোতা বন্ধুদের এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য। 7 দিনব্যাপী বর্ণাঢ্য ঈদ আয়োজনে রেডিও মোহনন্দা কিন্তু আপনার সাথে রয়েছে, শুরু হয়ে গেছে কিন্তু আজ থেকেই। শুনতে থাকুন, সঙ্গে থাকুন। যেতে যেতে বলি, ঈদ সবার জন্য বয়ে নিয়ে আসুক শান্তি, সমৃদ্ধি এবং মঙ্গল কামনা।
সবাই ভালো থাকবেন। আবারও কথা হবে অন্য কোনো পর্বে অন্য কোনো বন্ধুদের সাথে। সবাইকে ঈদ মোবারক। ঈদ ঈদ মোবারক। মোবারক।